সুধী দর্শক, দূরে এবং কাছে সকলকে জানাচ্ছি আমার অন্তরতম শুভকামনা। রেনেটার সৌজন্যে রাজ টিভিতে আয়োজিত আজকে মেনোপজ এবং হাড়ের স্বাস্থ্য নিয়ে যে আমরা আলোচনা করব, সেটিতে সকলকে জানাচ্ছি আমন্ত্রণ। আমরা প্রতিবারের মতো আমাদের এই অনুষ্ঠানে মেনোপজের উপসর্গ এবং একটি বিশেষ উপসর্গকে প্রাধান্য দিই, সেটিকে নিয়ে বিস্তারিত আলাপ করে থাকি এবং খুব সোজা বাংলায় বলবার চেষ্টা করি যাতে আমাদের প্রত্যেকটি দর্শক সুন্দর করে বুঝতে পারেন। আমরা অতিথিদেরকে যুক্ত করে নিয়ে আমাদের সাথে আপনাদের প্রশ্ন যদি থাকে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আমরা আজকে শুরু করব আবারও আমরা রাজ টিভি এবং রেনেটার ক্যালসিন ও কিটের সৌজন্যে এই আয়োজনে আপনাকে জানাচ্ছি আবার আমরা শুভকামনা। তো আমাদের সাথে যারা অতিথিবৃন্দ যুক্ত হয়েছেন তাদেরকে আমরা একটু পরিচয় করিয়ে দিয়ে আমরা আমাদের আলাপচারিতায় চলে যাব। আজকে আমার সাথে যুক্ত হয়েছেন তিনজন স্বনামধন্য গাইনোকোলজিস্ট। তারা হচ্ছেন, প্রথম যিনি আছেন তিনি হচ্ছেন প্রফেসর নীলুফার সুলতানা। তিনি এখন রয়েছেন বর্তমানে সিনিয়র কনসালটেন্ট গাইনি ডিপার্টমেন্ট, ইউনাইটেড হসপিটাল বাংলাদেশ। তিনি কিন্তু ঢাকা মেডিকেল কলেজে প্রাক্তন বিভাগের প্রধান ছিলেন, এখন তিনি রিটায়ার করেছেন। আপনাকে স্বাগতম প্রফেসর নীলুফার সুলতানা। ধন্যবাদ জিনাত। এরপরে আমি স্বাগতম জানাচ্ছি ডক্টর ইলা মন্ডল। উনি আমাদের সাথে এখনো বোধহয় যুক্ত হতে পারেননি, যুক্ত হলেই তাকে আমরা নিয়ে নেব, তবে পরিচিতিটা জেনে নিই আমরা। তিনি রয়েছেন যশোর মেডিকেল কলেজে অ্যাসোসিয়েট প্রফেসর, গাইনি অবস ডিপার্টমেন্টে কর্মরত রয়েছেন। আপনাকেও স্বাগত। আর এরপরে আমার সাথে রয়েছেন তিনি খুব আমাদের নতুন প্রজন্মের, তাকেও জানাচ্ছি আমাদের আমন্ত্রণ। তিনি হচ্ছেন ডক্টর মনিকা মহান্তা। তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে গাইনি ও প্রসূতি বিভাগ যশোর মেডিকেল কলেজে কর্মরত রয়েছেন। আপনাকেও স্বাগত। ধন্যবাদ। আচ্ছা, তো দর্শক, আমাদের আজকে এই মাসটি অক্টোবর মাস এবং 18 অক্টোবর, আগামীকাল 18 অক্টোবর সারা পৃথিবীতেই বিশ্ব মেনোপজ দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। মেনোপজ নারীকে সম্মান দেবার জন্যই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইন্টারন্যাশনাল মেনোপজ সোসাইটি একত্রে এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করবার জন্য সকলকে জানিয়েছে অনুরোধ। কেননা আমরা এই সময়, এই দিনে আমরা নারীদেরকে সম্মান জানাবো। মেনোপজে নারীরা যাতে সুন্দরভাবে, অর্থবহভাবে একটি সুন্দর জীবন উপভোগ করতে পারেন, তার নিমিত্তে যা কিছু করার, যা কিছু রিসার্চ বা বলার দরকার, সেটি নিয়ে আলোচনা। তো দর্শক, আমরা বরাবর মতো সবসময় জেনে নিয়েছি যে মেনোপজটি কি, কেমন তার উপসর্গ, এটি দিয়ে আমরা শুরু করি, তারপর আমরা চলে যাব আমাদের হাড়ের স্বাস্থ্য নিয়ে আলোচনায়। তো প্রথমেই আমি অভিনন্দন জানাবো ডক্টর মনিকা মহন্ত। আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলুন যে মেনোপজ নিয়ে কি রকমের উপসর্গ নিয়ে মহিলারা আমাদের কাছে আসবেন এবং হাড়ের স্বাস্থ্য বা অস্টিওপোরোসিস বলতে কি বোঝায়, এই দুটো প্রশ্ন আপনার কাছে। জি, ধন্যবাদ ম্যাডাম। প্রথমেই আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং বিশ্ব মেনোপজ দিবসকে সামনে রেখে আজকের এরকম একটা প্রোগ্রাম করার জন্য আমি আয়োজকদেরও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে শুভ সন্ধ্যা। ম্যাডাম, যেটা আপনি প্রশ্ন করেছেন যে আমরা মেনোপজের যে কি উপসর্গ সেগুলো বলতে আমরা কিভাবে বুঝবো মেনোপজ, তার আগে আমি একটু বলতে চাই যে মেনোপজটা আসলে কি। মেনোপজটা আমি মানে যদি আমরা এভাবে বলি যে মেনোপজ একজন মহিলার জীবনে অ্যাট দ্য এন্ড অফ দ্য রিপ্রোডাক্টিভ লাইফ, মানে প্রজনন যে স্থায়ীভাবে যখন মাসিক বন্ধ হয়ে যায়, সেই সময়টাকে মাসিক বন্ধ হয়ে যাওয়া, এবং এটা যদি একদম টানা 12 মাস বা 1 বছর অন্য কোনো কারণ ছাড়া যদি বন্ধ থাকে, আমি বলেছি অ্যাট দ্য এন্ড অফ দ্য রিপ্রোডাক্টিভ লাইফ, তখনই আমরা তাকে বলছি মেনোপজ। এবং এই মেনোপজের পরের সময়টাকে আমরা বলছি পোস্ট মেনোপজাল পিরিয়ড। এখন এই যে মেনোপজ হচ্ছে, এটা আমরা কিভাবে বুঝবো? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মেনোপজে শুধুমাত্র বেশিরভাগ মহিলাদেরই যে মাসিক বন্ধ হয়ে গেল, এই সমস্যা সাধারণত ছাড়া অন্য কোনো রকমের সমস্যা সাধারণত থাকে না। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু মহিলার
এই মেনোপজের পরে কিছু অনেক রকমের উপসর্গ দেখা যায়, যেগুলো তার যে দৈনন্দিন যে জীবিকা তার উপরে কিছুটা ইফেক্ট পড়ে আর কি। সেই উপসর্গগুলো কি আমি যদি প্রথমেই বলি, যেটা আমরা বলছি যে ভেসোমোটর সিমটমস, যদি সহজ বাংলায় বলে ভেসোমোটর সিমটমস বলতে কি, হঠাৎ করে হট ফ্লাশ, হঠাৎ করে গরম লেগে যায় এবং তারপরে প্রচুর ঘাম হয়, তারপরে শরীর ঠান্ডা হয়ে যায়, হট ফ্লাশ হতে পারে। তারপরে হচ্ছে নাইট সোয়েটস, অনেক সময় দেখা যাচ্ছে ঘুমের মধ্যে বালিশ টালিশ ভিজে গেল, ঘেমে বালিশ ভিজে যাচ্ছে, অনেক সময় হয় যে স্লিপ ডিস্টারবেন্স, এগুলোকে আমরা বলছি ভেসোমোটর সিমটমস। এরপরে কি হচ্ছে, যেগুলি ইউরোজেনিটাল সিমটম, ইউরোজেনিটাল মানে যে ইউরিনারি ট্র্যাক্টকে যদি আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে সেখানে হয় কি যে ইনক্রিজ ফ্রিকোয়েন্সি, মানে ঘন ঘন পেশাবের চাপ আসে, তারপরে হচ্ছে পেশাব করতে গেলে জ্বালা পোড়া হয়, অনেক সময় পেশাবের সময় ব্যথা হয়, তারপরে কি যেন বলে যে স্ট্রেস ইনকন্টিনেন্স, যেটাকে হাঁচি কাশি দিলে অনেক সময় পেশাব ঝরে পড়ে, এগুলো আসলে ডে টু ডে লাইফকে তার হ্যাম্পার করে। এরপরে আসে যেটা জেনিটাল সিমটমস, জেনিটালসের মধ্যে কি হয় যে যেহেতু মাসিক বন্ধ হয়ে যাচ্ছে, এটা কেন হচ্ছে, ওভারিয়ান অ্যাক্টিভিটিটা কমে যায়, যে হরমোনের ডেফিসিয়েন্সির কারণে বলা হচ্ছে যে মাসিকের রাস্তায় একটা ড্রাইনেস, একটা শুকনো শুকনো ভাব থাকে, তারপরে হচ্ছে হলো সেখানে জ্বালা পোড়া হয়, সহবাসের সময় ব্যথা হতে পারে, এই সিমটমগুলো দেখা যায়। এছাড়াও যেটা আছে, যেটা হচ্ছিল আজকে আমাদের প্রতিপাদ্য বিষয়, সেটা হচ্ছে হলো যে হাড়ের স্বাস্থ্য। হাড়ের কি হয়, হাড় হচ্ছে হলো ক্ষয় হয়ে যায় এই মেনোপজের পরে, দেখা যায় যে যেহেতু হরমোনের ডেফিসিয়েন্সি, স্ট্রোজেন হরমোনের কারণে হাড় ক্ষয় হয়ে যেতে থাকে এবং হাড়ের ভঙ্গুরতা বৃদ্ধি পায়। তাছাড়া কি হতে পারে, কার্ডিওভাস্কুলার কিছু সিমটম থাকে, যেমন মেনোপজের পরে মহিলাদের সাধারণত করোনারি আর্টারি ডিজিজটা বেশি হয়, ইসকেমিক হার্ট ডিজিজ হয়, স্ট্রোকের রেটটা বেড়ে যায়। তারপরে কিছু যে সেরিব্রোভাস্কুলার মাথার কিছু সমস্যা, যেমন ডিমেনশিয়া, লস অফ মেমোরি, তারপরে অ্যালজাইমার্স ডিজিজ, শর্ট মেমোরি হচ্ছে, এই জিনিসগুলো অ্যালজাইমার্স ডিজিজ, এদের টেন্ডেন্সি। অনেক ধন্যবাদ মনিকা মহন্ত। আমরা এবার একটু জানতে চাইবো যে অস্টিওপোরোসিস বলতে কি বোঝায় আমাদের এই বোনের, মানে এবার তো বোন হেলথ নিয়ে বিশ্ব স্বাস্থ্য এই প্রতিপাদ্য দিয়েছি, তো অস্টিওপোরোসিস সোজা বাংলায় হাড় ক্ষয়টা বলতে কি বোঝায়, দর্শক কি বুঝতে পারে? আচ্ছা, হাড় ক্ষয় বলতে যেটা আমরা বুঝতে পাচ্ছি, মানে বুঝি যেটা, বা যেটাকে বলা হয় যে যেহেতু মেনোপজ হচ্ছে কি হরমোনের ডেফিসিয়েন্সি, এবং কোন হরমোনটা, সেটা হচ্ছে এস্ট্রোজেন হরমোন। এই সময় যে বোন হাড়ের যে গঠনগত কিছু পরিবর্তন, হাড়ের যে কোলাজেন টিস্যু থাকে, সে কোলাজেন টিস্যুটা লস হয়, কমে যায়, কমে যাওয়ার জন্য হাড়ের কিছু গঠনগত পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তনের কারণে হাড়ের ফ্র্যাজিলিটি মানে ভঙ্গুরতা বৃদ্ধি পায়, যে সহজে কোনো একটা ট্রমা হলো বা একটু আঘাত পেলে, একটু পড়ে গেল, দেখা যাচ্ছে হাড় ভেঙে যেতে পারে। এবং এগুলো কোন কোন বোনসের হাড়ের মধ্যে বেশি হচ্ছে, যেটা হচ্ছে ভার্টিবাল বোনস, যেটাকে আমরা বলি শিরদাঁড়ে, তারপরে যেটু ফিমার নেক ফ্র্যাকচার, হিপ বোন, তারপরে হচ্ছে কলিস ফ্র্যাকচার, হাতের এখানে সাধারণত রেডিয়াস। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, সাধারণত বেশি হয়। অনেক যত্ন করে খুব সুন্দর সোজা বাংলায় দর্শকদের জন্য আপনি জানিয়ে দিয়েছেন। দর্শক, আমরা জেনে নিয়েছি মেনোপজে কি কি সমস্যা হয়। ডক্টর মনিকা মহন্ত চমৎকার করে বলেছেন, ভেসোমোটর মানে গরম লাগা, ঠান্ডা লাগা, হঠাৎ করে ঘেমে যাওয়া, একেবারে সহ্য না হওয়া, ভুলে যাওয়া, একটুতে বিরক্ত হয়ে যাওয়া, একটু মন খিটখিটে হয়ে যাওয়া, তারপরে এসেছে ইউরোজেনিটাল সিনড্রোম, সেটা হচ্ছে হাজবেন্ডের সঙ্গে থাকতে গেলে একটু কষ্ট হওয়া, একটু ড্রাই বা শুষ্কতা বোধ করা, বারে বারে পেশাব ধরা, এগুলো কিন্তু মেনোপজের একটি সিমটম। তারপরে ডক্টর মনিকা বলে দিয়েছেন যে হাড়ের কথা, দেখা যায় এটি প্রায়শ প্রত্যেকটি নারী হয়তো আমাদের এটা বলতে চেষ্টা করেন, যাদের কোমরে ব্যথা হচ্ছে, হাত পায়ে ব্যথা হচ্ছে, এটি কিন্তু একটা প্রধান উপসর্গ। এবং দেখা গেছে যে অস্টিওপোরোসিস, যেটি ডক্টর মনিকা বলেছেন, যে হাড়ের ঘনত্বটা একেবারে কমে যায়, যাতে এটা একেবারে মানে একটা নেটের মতো হয়ে যায়। আগে যখন শক্ত ছিল, এখন নেটের মতো হয়ে যাচ্ছে, একটু টোকা লাগলে যেন ভেঙে যায়। নিজের ভারেই অনেক সময়, যে অন্য ইয়াং বয়সে আমাদের হাজার ধাক্কা লাগলো যেটা ভাঙতো না, কিন্তু মেনোপজের পরে সামান্য একটু টোকা লাগা, আপনি রিক্সা থেকে পড়ে গেছেন, হয়তো ভেঙে যাওয়ার কথা না, কিন্তু আপনার ভেঙে যাবে। বা বাড়িতে আপনি হঠাৎ পা স্লিপ করে পড়ে গেছেন, আপনার হাড়টি ভেঙে যাবে। তো এটি হচ্ছে হাড় ক্ষয়ে যাওয়ার জন্য এই ভাঙাটা হয়। তো এটিকে প্রতিরোধ করতে হবে, একে প্রতিহত করতে হবে, এবং এর চিকিৎসাও আছে, এটি নিয়ে আমাদের আলাপ আলোচনা। তাহলে আমরা বুঝেছি যে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় হয়ে যাওয়া কাকে বলে। এবারে
বোধহয় আমাদের সাথে আমাদের দ্বিতীয় অতিথি যুক্ত হতে পারেননি, তাহলে আমরা চলে যাব প্রফেসর নীলুফার সুলতানার কাছে। আপনার কাছে আমার প্রশ্ন যে যেহেতু আমার দ্বিতীয় অতিথি যুক্ত হতে পারছেন না, একটু জেনে নিই যে এই যে অস্টিওপোরোসিস বা হাড়ের ভঙ্গুর হয়ে যাওয়া, দুর্বল হাড়, এটি পেশেন্ট কিভাবে আসবে আর আমরা তাদের কিভাবে ডায়াগনোসিস করব, এটুকু একটু যদি কষ্ট করে বলুন প্লিজ। একটু আনমিউট করতে হবে। হ্যাঁ, আনমিউট প্লিজ। প্রফেসর নীলুফার, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, একটু আনমিউট করুন। হ্যাঁ, ধন্যবাদ প্রফেসর জিনা তারা আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য। আমরা সকলেই জানি যে আগামীকাল বিশ্ব মেনোপজ ডে। আমরা সেটাকে সামনে রেখে আজকের আয়োজনকে আমি স্বাগত জানাচ্ছি এবং অত্যন্ত সুন্দরভাবে আপনারা দুজনই যে মেনোপজের যে সিমটম গুলা হয় সেটা আপনারা দুজনই বলেছেন অত্যন্ত সুন্দরভাবে, সহজ ভাষায়, যেটা বুঝতে কারোই সমস্যা হওয়ার কথা নয়। এখন যেটা হাড়ের যে সমস্যাটা হয়, আসলে আমরা এটা নিয়ে মেনোপজ নিয়ে আমরা এত ভাবি কেন, এত কেন চিন্তা করি? আমাদের লাইফ স্প্যানের প্রায় 1/3 সময়ই কিন্তু কাটে এই মেনোপজাল পিরিয়ডটা, এবং সেই পিরিয়ডে দেখা যায় যে এস্ট্রোজেন ডেফিসিয়েন্সির জন্যই মেইনলি হাড়ের উপর মানে এই ক্ষতিটা হতে থাকে। এবং তখন আপনারা যথার্থই বলেছেন যে হাড়ের ডেন্সিটি কমে যাওয়ার জন্য হাড়ের পোরাসিটিটা এত বেশি হয়, এত বেশি ফ্রেজাইল হয়, এত বেশি ব্রিটল হয় যে সামান্য আঘাতে, ইভেন কখনো কখনো দেখা যায় যে জোরে একটা হাঁচি দিল পর্যন্ত যে সেটা ফ্র্যাকচার হয়ে যেতে পারে। এবং এই ধরনের পেশেন্ট গুলা সাধারণত যেটা নিয়ে আসে, ব্যাক পেন নিয়ে আসে, তারপর তাদের পশ্চারটা সাধারণত দেখা যায় যে একটু সামনের দিকে ঝুঁকে যায়, যেটাকে আমরা কাইফোসিস বলি, স্টুপ পজিশনটাকে চেঞ্জ হয়ে যায়, এবং তাদের দেখা যায় সবসময় একটা বোনে ক্র্যাম্পিং এর মতো হতে থাকে, পেইন হতে থাকে, এবং সাধারণত বার্নিং এর মতো একটা সেন্সেশন হতে থাকে। এই সিমটম গুলো নিয়েই কিন্তু আমাদের কাছে আসে। তখন কিন্তু আমরা বুঝতে পারি যে এই মেনোপজে তাদের হাড়ে ক্ষয় শুরু হয়েছে। আসলে নর্মালি কি হয়, আমাদের যে হাড়ের, এটা কিন্তু একটা লিভিং টিস্যু, এটাতে কিন্তু সবসময় এটা যেমন ব্রেকডাউন হচ্ছে আবার রিমডেলিং হচ্ছে, এবং হাড়টা কখন ভেঙে যাচ্ছে আবার সাথে সাথে তৈরি হয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত এটা সমানভাবে একটা ব্যালেন্স রেখে হয়ে যায়। কিন্তু যখনই আমাদের বয়স 30-এর কাছাকাছি যায়, তখন কিন্তু বোনের এই হাড়ের ডেন্সিটিটা সর্বোচ্চ মাত্রায় থাকে, এবং এরপর থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের এই হাড়ের ক্ষয়টা কিন্তু হতে থাকে। এবং তখন থেকেই একদম যদি সে অ্যাকচুয়াল সাপোর্ট যেটা এগুলাকে প্রিভেন্ট করবে, বন্ধ করবে বা কমাবে, সেই ভাবে যদি আমরা না চলি, সেই মেজারমেন্ট গুলো যদি আমরা না নেই, তাহলে কিন্তু আস্তে আস্তে আমি যে সিমটম গুলো বলেছি সেই ধরনের সিমটম গুলো কিন্তু শুরু হতে থাকে। তো সাধারণত দেখা যায় যে রোগীরা বা আমরা নিজেরাও এখন যারা মেনোপজে পৌঁছে গেছি, বয়সটায় পৌঁছে গেছি, আমরাও কিন্তু ফিল করি, এবং দেখা যায় যে যেই পেশেন্ট আছে তাদের হাইটটা কিন্তু ছোট হয়ে যায়, পজিশনটা চেঞ্জ হয়ে যায়, তাদের সারা শরীরে ব্যথা, ক্র্যাম্পিং, স্পেশালি ব্যাক পেন হতে থাকে। কারণ এই যে চেঞ্জ গুলা মেনলি কিন্তু ভার্টিব্রা, শির দ্বারার বনে, এবং দেখা যায় যে হিপ বনে, এগুলাতে হতে থাকে। এবং সাথে সাথে কি হয় যে মাসেলের যে মাংসের যে বাল্কটা আছে সেটাও কিন্তু শ্রিঙ্ক করে যায়। তখন দেখা যায় যে আমাদের যে কগনিটিভ যে মুভমেন্টটা, ব্যালেন্স যে মুভমেন্টটা, সেটাও কিন্তু থাকে না, অল্প সময় দেখা যায় যে ইমব্যালেন্সড হয়ে যায়। সুতরাং উপসর্গ কিন্তু এগুলোই নিয়ে আসে সাধারণত। ধন্যবাদ। ধন্যবাদ। এত সুন্দর করে সোজা বাংলায় এত চমৎকার করে একেবারে আদি কথা, মানে হাড়টি কখন সবচেয়ে ভালো ঘনত্ব থাকবে, দর্শক আমরা কিন্তু জেনে নিয়েছি। প্রফেসর নীলুফার সুলতানা এত চমৎকার করে বলেছেন যে আপনার হাড়ের ঘনত্বটি
সব সময় মনে রাখবেন শিশু বয়স থেকে কৈশোর, তারুণ্য, তরুণী, 30 বছর, তারপর কিন্তু হাড়ের ঘনত্ব আর হবে না। সুতরাং ওই সময়টা থেকে আপনার হাড়ের ঘনত্ব তৈরি করতে হবে। এবং এরপরে যেটি প্রফেসর নীলুফার খুব চমৎকার করে তুলে ধরতে চেয়েছেন, এরপরে কিন্তু আর আপনার হাড়ের ঘনত্ব বাড়বে না, মেনোপজের পরে কি আর বরং ক্ষয় হতে থাকবে। যাই হোক, আমরা জেনে নিয়েছি যে কি হাড়ের ঘনত্বটা কি, কেমন করে হচ্ছে, সব জানলাম। এবার ডক্টর মনিকার কাছে আমরা আবার ফিরে যাব এই প্রশ্নটি নিয়ে, যে একটি হাড়ের স্বাস্থ্য ঠিক রাখতে হলে বা এই হাড়ের গঠনটি মানে যাতে ঠিক থাকে, যেটি প্রফেসর নীলুফার চমৎকার করে তুলে ধরেছেন, সেটির জন্য আমাদের কি কি খেতে হবে ওই সময়গুলোতে, সেই শিশু বয়সে, কৈশোর, তারুণ্য বা তরুণী, প্রেগনেন্সি বা ল্যাকটেশন, ওই সময়টুকুতে একটি মহিলাকে কি কি খেতে হবে যা কিনা তার ব্যাংকে ক্যালসিয়ামটা জমা রাখবে, হাড়ের ঘনত্বকে তৈরি করে রাখবে। ডক্টর মনিকা মহন্ত, প্লিজ। আপনার এই সুন্দর প্রশ্নটি করার জন্য। আসলে আমাদের তো হাড়ের গঠনটা শুরু হচ্ছে একদম ইন্ট্রাইউটেরাইন লাইফ থেকে, যেটা আমরা বলছি যে মায়ের পেটে যখন একটা সন্তান বড় হতে থাকে তখন থেকেই কিন্তু এই হাড়ের গঠনটা শুরু হয়। তো এই হাড়ের গঠনের জন্য আমরা জানি যে মেজর ভূমিকা যেটা পালন করে সেটা হচ্ছে হলো ক্যালসিয়াম এবং ভিটামিন ডি। এজন্য আমরা ডিউরিং প্রেগনেন্সি, যখন একটা বাচ্চা মায়ের পেটে থাকে সেই সময় কিন্তু আমরা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিয়ে থাকি এবং মাকে বলি যে ক্যালসিয়াম রিচ যে ফুডগুলো, খাবারগুলো যেগুলো আছে সেগুলো আমরা মাকে বেশি বেশি খেতে বলি। যেমন হচ্ছে মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট, দুধ এবং দুগ্ধ জাতীয় খাবার যেগুলো আছে সেগুলোতেই কিন্তু ক্যালসিয়ামের পরিমাণটা সবচেয়ে বেশি থাকে। তাহলে আমরা সেই সময় মাকে ক্যালসিয়াম জাতীয় খাবারগুলো খাবে। তারপরে ছোট মাছ, মাছের হাড়, সামুদ্রিক মাছ, এগুলি হচ্ছে হলো ক্যালসিয়ামের রিচ সোর্স। তাহলে এগুলো আমরা মাকে খেতে বলবো, এটা বাচ্চার মানে হাড়ের গঠনের জন্য। এবং সাথে সাথে বাচ্চা যে মায়ের কাছ থেকে যে ক্যালসিয়ামটা পাচ্ছে তার জন্য কিন্তু প্রেগনেন্সি সময় একটা এই যে হাড়ের যে গঠনগত পরিবর্তন, অস্টিওপোরোটিক যে চেঞ্জগুলো হয় সেটাকেও যাতে আমরা মিনিমাইজ করতে পারি, এজন্য আমরা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট হিসেবেও দিব এক্সট্রা 1200 থেকে বা 1500 মিলিগ্রাম এলিমেন্টাল ক্যালসিয়াম আমরা দেই। এবং সাথে সাথে এই ফুড সাপ্লিমেন্ট খাবার দাবারও তাকে একটু বেশি বেশি করে খেতে বলি। এটা হচ্ছে হলো ডিউরিং ইন্টারইউটেরাইন লাইফে। তারপরে কি হচ্ছে, রেগুলার মাকে আমরা বলি যে মা অথবা হচ্ছে একটা মহিলা যাদের পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই অস্টিওপোরোসিস হওয়ার একটা চান্স থাকে বোনসের, যেটা ম্যাডাম বলেছেন যে 30 বছরের পরে আর এই জিনিসগুলো হয় না। তা আমাদের স্টোরটা আগে থেকেই করতে হবে। এরপরে যেটা মেনটেন করার জন্য আমরা কি করব, যে তাকে রেগুলার এক্সারসাইজ, আমাদের একটা রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, ওয়েট বিয়ারিং এক্সারসাইজ আমাদের করতে হবে যাতে আমাদের হাড়ের গঠনটা ঠিক থাকে। তার সাথে আমাদের কিছু লাইফস্টাইল মডিফিকেশন করতে হয়, যেমন আমাদের একটা বিএমআই, একটা সঠিক বডি, আমাদের বডি মাস ইন্ডেক্স, আমাদের একটা ওজন, হাইটের সাথে ওজনটাকে মেনটেন করতে হবে। তারপরে যে কিছু ব্যাড হ্যাবিটস আমাদের আছে, যে স্মোকিং, তারপরে অ্যালকোহল, এগুলিকে আমাদের অ্যাভয়েড করতে হবে। এবং যাদের এই অভ্যাসগুলো থাকে, এবং অনেকে দেখা যাচ্ছে কফি বা খেতে পছন্দ করে, তাদেরকে আমরা বলবো যে কম কম করে কফি খাওয়ার জন্য, যদি খেতেই হয় তাহলে যেন পরিমাণে কম খায়, তাহলে আমরা হাড়ের স্বাস্থ্যটাকে মেনটেন করতে পারবো। এছাড়া যেটা আমরা করব, যে সাপ্লিমেন্ট হিসেবে আমরা কিন্তু 30 বছরের পরে মাকে, বিশেষ করে মেনোপজে, আমরা কিন্তু সাপ্লিমেন্ট হিসেবে আমরা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি, যেটা সাপ্লিমেন্ট হিসেবে আমরা দিয়ে থাকি। এই হচ্ছে। আর রেগুলার এক্সারসাইজ, ওয়েট বিয়ারিং এক্সারসাইজ করতে হবে, একটা নর্মাল মানে হেলদি লাইফস্টাইলটা মেনটেন করতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর মনিকা, খুব চমৎকার করে একদম মানে দর্শক বান্ধব কথাগুলো উচ্চারিত হয়েছে, আমরা খুব চমৎকার ভাবে বুঝতে পেরেছি সহজ বাংলায়। তো জিসটি এমন দাঁড়ালো দর্শক, যে আমরা ছোটবেলা থেকে, আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর এলা মন্ডল, অনেক কষ্ট করে তাকে পেয়েছি, সুতরাং আমার মনে হয় তাকে ওকে আদাব। আমরা অনেক থেকে অপেক্ষা করেছিলাম, অসুবিধা নেই, ইন্টারনেটের কানেকশন তো আমাদের ডিস্টার্ব হতেই পারে, তবু অনেক স্বাগত, শুভেচ্ছা। তো আমার মনে হয় তোমাকে দিয়ে প্রশ্ন করে আমি প্রফেসর নীলুফার কাছে যাব।
আচ্ছা, ডক্টর ইলা, আমরা জানতে চাইছি, কালকে তো আমাদের বিশ্ব মেনোপজ দিবস, যেখানে হাড়ের স্বাস্থ্যকেই প্রতিপাদ্য করেছে, সেই আলোকে আজকে আলোচনা। তো আমি জানতে চাইবো কি কি জিনিস হাড়কে ক্ষয় করার জন্য ত্বরান্বিত করে, যে জিনিসগুলো আমরা একেবারেই এগুলো আমরা গ্রহণ করব না বা বর্জন করব, সেই কথাগুলো একটু বললে তারপর আমরা চিকিৎসা চলে যাব। থ্যাংক ইউ ম্যাম। আমরা আসলে আমরা জানি যে হচ্ছে হাড় ইতিমধ্যে অলরেডি হয়তোবা আলোচনা হয়ে গেছে যে আমাদের কি সব কারণের জন্য আমাদের হাড়গুলো ক্ষয় হচ্ছে। তো আমাদের আসলে সবসময় আমরা জানি যে আমাদের হচ্ছে মেয়েদের বিশেষ করে ইস্ট্রোজেন হরমোন ডেফিসিয়েন্সির জন্য আমাদের আসলে মানে অস্টিওপোরোসিস, যেটা হাড় ক্ষয়টা আমাদের হচ্ছে। তো আমরা আসলে ন্যাচারাল যে মেনোপজ, এটা তো প্রিভেন্ট করতে পারবো না, বাট আমরা কিছু পদক্ষেপ নিব যেখানে হচ্ছে মানে আমরা প্রথম থেকে আমরা যাতে আমাদের হাড় বোনস ক্ষয় না হয় সেজন্য আমরা ব্যবস্থা নিব। যেমন হচ্ছে যে আমরা একটা লাইফস্টাইল চেঞ্জ করব, যে আমরা হচ্ছে আমাদের লাইফে আমরা যেমন হচ্ছে প্রথমে আমরা একটা আসি ডায়েটে। ডায়েটটা আমাদের কেমন হবে, যে আমরা একটা মানে সহজ সরল একটা ডায়েট খাবো, যেমন আমাদের ভেজিটেবল থাকবে, একদম গ্রিন লিফি ভেজিটেবল গুলো থাকবে, ফ্রুটস থাকবে, আমরা প্রচুর পরিমাণে পানি খাবো, তারপর হচ্ছে আমরা হচ্ছে যেমন হচ্ছে পেঁপে, তারপরে গুয়াভা, তারপরে হচ্ছে আপনার যেগুলো হচ্ছে ভিটামিন জাতীয়, ভিটামিন সি এবং পটাশিয়াম জাতীয় যে সমস্ত খাদ্যগুলো আছে সেগুলো আমরা নিব বেশি করে। এবং আমরা আরেকটা দিকে যাব যেটা হচ্ছে আমাদের এক্সারসাইজ। আসলে অ্যাকচুয়ালি কি এক্সারসাইজ একটা এজের উপর ডিপেন্ড করে, যেমন 70 পরে তো আসলে উনি অত ভালো করে মানে এক্সারসাইজ করতে পারবে না, কিন্তু তারপরে প্রথম থেকে আমাদের শুরু করতে হবে, যেমন 40 থেকে আমাদের কিন্তু শুরু করতে হবে এক্সারসাইজটা। এবং এটা কেমন হচ্ছে যে আমরা সপ্তাহে আমরা এটা হচ্ছে মানে 3 দিন থেকে 4 দিন করব এবং 30 থেকে 40 মিনিটস পর্যন্ত আমরা এক্সারসাইজ করব। এর মধ্যে আমাদের কি থাকতে পারে, যে আমাদের যেমন হচ্ছে ওয়াকিংটা থাকতে পারে, তারপর আমরা কেউ জগিং করতে পারি, আমরা হচ্ছে আউটসাইডে যদি কেউ ডান্স করতে পারে সে ডান্সটা সে কন্টিনিউ করবে। তারপর হচ্ছে যারা একটু বয়স্ক হয়ে যাবেন ওরা কিন্তু আসলে বসে থাকবেন না, ওরা বাড়িতে হচ্ছে যেমন ডাইনিং টেবিলে যাবেন, কে খাচ্ছে কি করছে এটা উনি দেখাশোনা করবেন। উনি হচ্ছে আর যেটা হচ্ছে আমাদের হচ্ছে যেমন ভিটামিন ডি একটা বিশাল ফ্যাক্টর, তো সো ভিটামিন ডি এর জন্য কি করতে হবে, আমাদের সপ্তাহে অন্তত মানে 3 দিন রোদে অন্তত 20 মিনিট আমাদের থাকতে হবে। হ্যাঁ, সেজন্য কি করতে হবে, যে যারা মেনোপজ লেডি আছে, যাদের মেনোপজ হয়ে গেছে, তারা হচ্ছে অ্যাটলিস্ট বারান্দায় অন্তত 11টা থেকে বিকাল 3টার মধ্যে যে কোনো টাইমে ওরা 20 মিনিট করে হচ্ছে ভিটামিন ডিটা যাতে পাইতে পারে সানলাইট থেকে, সে ধরনের ব্যবস্থা করবে। তারপরে যেমন হচ্ছে আমরা সাপ্লিমেন্ট নিতে পারি, যে ভিটামিন ডি আমরা একটা সাপ্লিমেন্ট আমরা খেতে পারি। ইউজুয়ালি আমাদের ডেইলি যে রিকোয়ারমেন্ট আছে 1000 থেকে 1200 মিলিগ্রাম পার ডে তে, এটা আমরা ইনটেক করব। তারপর হচ্ছে আমরা আর বাইরে যেগুলো হচ্ছে আমরা লো ফ্যাট ডায়েট খাবো, এটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে। আমাদের হচ্ছে যে সমস্ত বিষয় হচ্ছে ভিটামিন ডি আছে বেশি, ভিটামিন ডি আমরা সানলাইট থেকে পাবো, কিন্তু যাতে ক্যালসিয়াম আছে সেগুলো আমরা খাবো। আমরা হচ্ছে চিজ খেতে পারি, মিল্ক খেতে পারি। এটা তবে মিল্কে আমরা বলবো যে মানে শর্টটা একটু অ্যাভয়েড করতে হবে। এই ধরনের মানে কিছু পদক্ষেপ আমাদের আছে যেগুলো আমাদের নিতে হবে। আমাদের কিছু হ্যাবিটস চেঞ্জ করতে হবে, যেমন এক্সেস কফি বা হচ্ছে অ্যালকোহল এগুলো আসলে খাওয়া যাবে না, এগুলো হচ্ছে অ্যাভয়েড করে চলতে হবে। তারপরে হচ্ছে আমাদের আর ফ্রুটস, আমি আগেই বলেছি ফ্রুটসটা আমরা নিতে পারবো। আচ্ছা, তারপরে আমাদের যদি কোনো রিস্ক ফ্যাক্টর থাকে সেগুলোকে আমাকে রেগুলার একটা ফলো আপে রাখতে হবে। আমাদের প্রচুর পরিমাণে আমাদের ঘুমাতে হবে, ঘুমটা কিন্তু আমাদের খুবই দরকার। আমাদের হচ্ছে পানিটা প্রচুর পরিমাণে খেতে হবে। এভাবে আমাদের মোটামুটি আর হচ্ছে টেনশন ফ্রি থাকতে হবে, ডিপ্রেশনে আমাদের থাকা যাবে না। এটা হচ্ছে আমরা যে মেনোপজ হয়ে গেছে আমাদের হচ্ছে তাহলে এই সিমটম গুলো আমাদের বেশি রাইজ করবে। তো সো আমরা এগুলো সাধারণত একটু অ্যাভয়েড করে চলবো আমাদের। আর হচ্ছে স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল করতে হবে, যে হচ্ছে বেশি লিড অ্যান্ড থিন এরকম আসলে যারা থাকে, বেশি ওবেস যারা থাকে, আমি বলবো যে বিএমআইটা ম্যানেজ করে চলতে হবে। বিএমআইটার ভিতরে আমাদের হেলথটা রাখতে হবে, একটা ভালো হেলথ মানে হেলদি হেলথ রাখতে হবে। এটাই মোটামুটি ম্যাডাম আমাদের মেনটেন করে চলতে হবে। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর ইলা। এত সুন্দর করে আমরা জেনে নিলাম যে দর্শকদের জন্য যে কি কি
খেলে কি কি করলে আমরা এই হাড় ক্ষয়কে প্রতিরোধ করতে পারবো। তো উনি আমরা এতক্ষণ কিন্তু এই আলাপচারিতা করেছি, তবে ওনার কাছ থেকে আরেকটি জিনিস সুন্দরভাবে উঠে এসেছে, সেটি হচ্ছে সানলাইট বা সূর্যরশ্মি। এবং উনি বলেছেন কিন্তু 10টা 11টার পর থেকে 3টের ভেতরে সকলেই যেন একটুখানি আধা ঘন্টা বা 20 মিনিট বা 15 মিনিটও যেন একটু সানলাইট বা সূর্যরশ্মি গ্রহণ করেন। এটি খুবই প্রয়োজন আছে, এটি কিন্তু বলাই বাহুল্য। আচ্ছা, আমরা তো এখন আমরা জেনে মনে করুন যে হ্যাঁ আপনি দর্শক আপনার হাড় ক্ষয়েই গেছে, ডায়াগনোসিস হয়ে গেছে। হ্যাঁ, ডায়াগনোসিস নিয়ে আমরা বিশেষ কথা বলছি না কেন, আপনি যখন হাড়ের ব্যথা নিয়ে আপনি ডক্টরের কাছে যাবেন, তারা আপনাকে কিছু টেস্ট করবে আর বোন মাস ডেনসিটি বিএমডি বলে একটি জিনিস রয়েছে সেটি করবে, এবং সেখানে দেখা গেছে যে আপনার হাড় ক্ষয় হয়ে গেছে। এখন মন খারাপ করা নয়, বরং এই হাড় ক্ষয়টিকে কিভাবে যত্ন করে চিকিৎসা করে চলবেন সেটি আমরা জেনে নেব, যাতে আপনার হাড় ক্ষয় হয়ে গেলেও আপনি ভালো থাকতে পারেন। আমি প্রফেসর নীলুফারের কাছে এই প্রশ্নটি রাখতে চাই দর্শকদের উদ্দেশ্যে, যে হাড় ক্ষয় হয়ে গেছে, চিকিৎসা কি? প্রফেসর নীলুফার প্লিজ আনমিউট করতে হবে। ডক্টর ইলা এবং হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, চমৎকার। ইতিমধ্যে ডক্টর ইলা এবং ডক্টর জিনাত আপনি সুন্দর করেই বলেছেন যে সাধারণত কি খাবারগুলো খেতে হয়, কিভাবে চলতে হয়। হ্যাঁ, তো একটা পেশেন্টকে আমরা যখন ডায়াগনোসিস করি, তো সেটা কিভাবে ডায়াগনোসিস করি সেটা বোধহয় এখানে খুব একটা বলার প্রয়োজন নেই, তবু আমি একটু বলছি যে এটা একটা স্পেশাল একটা স্ক্যান করতে হয়। স্পেশাল স্ক্যান করে আমরা ডায়াগনোসিস করি, যেটাকে আমরা বলা হয় ডেক্সা। এটা গোল্ড স্ট্যান্ডার্ড একটা টেস্ট, এবং সেখানে যেটা হয় যে ডুয়েল এনার্জি এক্সরেটা ইউজ করা হয়। সেই এক্সরেটা ইউজ করে আমরা বোনের ডেন্সিমেট্রিটা একদম কতটুকু ক্ষয় হয়েছে এটা আমরা বুঝতে পারি, এবং সেইভাবে আমরা এটা পুরোপুরি রিপ্লেসমেন্ট হয়তো সম্ভব না, কিন্তু সেখানে আমরা কিছু অ্যাডভাইস দিয়ে থাকি, এবং এফডিএ অ্যাপ্রুভ কিছু মেডিসিনও আমরা কখনো কখনো অ্যাডভাইস করে থাকি। যে আর কিছু কিছু ব্যাপার যেমন আছে, ন্যাচারালি কিন্তু প্রায় 10টার মতো সাবস্টেন্স আছে যেগুলো দিয়ে আমরা বোন হেলথটাকে মেনটেন করতে পারি। বাই দিস টাইম এগুলো আলাপ হয়েছে, তা আমি জাস্ট একটু বলবো যে কিভাবে করে। যেমন আমরা লটস অফ ভেজিটেবল, ওরা সবাই বলেছে যে আমরা লটস অফ ভেজিটেবলস খাবো। কিসের জন্য খাবো? সেখানে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট আছে, এবং এগুলা এই ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট গুলো কি করে যে যেটা যে বোন ক্ষয় করে যে সেলগুলা তাদেরকে ইনহিবিট করে রাখে। এবং এছাড়াও দেখা যায় যে আরেকটা জিনিস, যে রিসেন্ট রিসার্চে বলেছে যে অনিয়ন যাদের খাওয়ার অভ্যাস আছে, পেঁয়াজ যারা খায়, তাদের মধ্যে দেখা যায় যে প্রায় 20% মানে লেস চান্স অফ অস্টিওপোরোসিস। এটা একটা নতুন আমি নিজেও জানলাম, সেটা একটা ব্যাপার আছে। আরেকটা জিনিস ওরা বলেছে কিন্তু যে হাই এনার্জি প্রোটিন একটু খেতে হবে। প্রোটিনটা কিভাবে করে? আমরা জানি যে 50% বোন ডেন্সিটি কিন্তু প্রোটিনের মাধ্যমে হয়। কিভাবে হয়? যে হাই প্রোটিন কিন্তু ক্যালসিয়ামটা অ্যাবজর্ব করতে হেল্প করে, আর যদি প্রোটিনটা লো হয় আমাদের ডায়েটের মধ্যে, তাহলে কিন্তু সেই ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা খুবই কম হবে। তাছাড়া ওরা যেটা বলেছে যে ভিটামিন ডি এবং প্ল্যান্টি অফ ফ্রুটস এগুলো আমরা খাবো। আরেকটা জিনিস যেটা আমি অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে আমাদের ক্যালোরি অ্যাটলিস্ট এভরিডে আমরা পেশেন্টকে কাউন্সিলিং করব যে 1200 ক্যালোরির মধ্যে যেন তার ডায়েটটা মোটামুটি হয়। আমরা তাকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিব। ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ম্যাক্সিমাম আমরা তাকে কতটুকু ক্যালসিয়াম সাপ্লিমেন্ট লাগবে? 1000 থেকে 1.5 গ্রাম, 1 গ্রাম থেকে 1.5 গ্রাম পর্যন্ত কিন্তু তাদের ক্যালসিয়াম লাগবে। এন্ড ভিটামিন ডি কতটুকু দিব? ভিটামিন ডি যদি আমরা 1500 থেকে 2000 ইন্টারন্যাশনাল ইউনিট দেই, তাহলে আমরা তাদেরকে সেটা ডেইলি খেতে বলবো। এবং ভিটামিন ডি লেভেলটা কতটুকু কম আছে এটা কিন্তু আমরা টেস্ট করে এবং লেভেলটা দেখে দেব, কারণ ভিটামিন ডি আপার লিমিটের খুব বেশি দেওয়া যাবে না, টক্সিসিটি ডেভেলপ করে। এবং আমরা যদি 40,000 ইন্টারন্যাশনাল ইউনিট দিই, তাহলে সপ্তাহে আমরা 6 সপ্তাহ বা 10 সপ্তাহ দিয়ে আমরা তারপরে দেখব যে তার আর কিছু মানে
আছে মানে ডেফিসিয়েন্সি আছে কিনা। তারপর আরেকটা জিনিস আমরা বলে থাকি যে এখন কোলাজেন সাপ্লিমেন্ট কিন্তু পাওয়া যায়, কোলাজেন সাপ্লিমেন্ট আমরা নিতে পারি। আরেকটা জিনিস যেটা যে ওমেগা 3 একটা ফ্যাটি অ্যাসিড, সে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডও আমরা মাঝে মাঝে বলি প্রেসক্রাইব করে থাকি। এটা একটা অ্যান্টি ইনফ্লামেটরি এবং এটা অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি, যেটা বোনটাকে ক্ষয় করে দিচ্ছে, যে সেলটাকে বোনটা ক্ষয় করে দিচ্ছে, সেই ক্ষয়টা যে রোধ করে সেই জিনিসগুলা আমরা খেতে বলি। তাছাড়া আরেকটা জিনিসও আমরা বলি যে ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক কন্টেনিং ডায়েট অথবা ট্যাবলেটও আমরা তাদেরকে প্রেসক্রাইব করি। এগুলো গেল। এই ব্যাপারগুলো ছাড়া আমরা এফডিএ অ্যাপ্রুভ কিছু মেডিকেশন আমরা দিতে পারি। সেগুলা যেমন যখন লাইফস্টাইল মডিফিকেশন হলো, ডায়েটারি অ্যাডভাইস হলো, কিছু সাপ্লিমেন্ট হলো, তারপরও যদি আমাদের দরকার হয় তাহলে কিন্তু আমরা একটু মেডিকেশনে যাব। সেই মেডিকেশন গুলা আমরা হরমোনের আগে কিছু আমরা দিতে পারি, যেমন বিসফসফোনেট নামে একটি ওষুধ আছে, সেটা অ্যালান্ড্রোনেট রেসিপ্রোনেট হিসাবে পাওয়া যায়, এই মেডিসিনটা আমরা দিতে পারি। অথবা সিলেক্টিভ এস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর একটা ওষুধ আছে যেটাকে রেলক্সিফ্যান, সেই মেডিসিনটা আমরা দিতে পারি, এবং এগুলো খুব সুইটেবল একটু বয়স্কদের জন্য। আর তাছাড়া এছাড়া আমরা আরেকটা জিনিস দিতে পারি, টিবুলন যে মেডিসিনটা আছে, এটা একটা সিলেক্টিভ টিস্যু এস্ট্রোজেন অ্যাক্টিভিটি রেগুলেটর, সেই মেডিসিনটাও কিন্তু আমরা দিতে পারি। ক্যালসিটোনিন জাতীয় একটা মেডিসিন আছে, সেটা আমরা দিতে পারি। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি যে কোনো পেশেন্ট যদি কোনো ড্রাগ কন্টিনিউয়াস খেতে থাকে, কোনো মেডিকেশন যেমন হেপারিন নিতে পারে কেউ যদি কর্টিকোস্টেরয়েড ড্রাগ নিতে থাকে, তাহলে কিন্তু সেগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। ওই ড্রাগ গুলো কিন্তু আমাদের বোনের ডেন্সিটিটা কমিয়ে দেয়, সুতরাং এই অ্যাডভাইসটাও আমাদের পেশেন্টকে দিতে হবে। তাছাড়া আমরা কিছু হরমোন মেনোপজাল হরমোন রিপ্লেসমেন্ট দিতে পারি। আমরা বাই দিস টাইম অত্যন্ত সুন্দরভাবে ওরা বলেছে যে এস্ট্রোজেন ডেফিসিয়েন্সির জন্য, মেইনলি কিন্তু এস্ট্রোজেন ডেফিসিয়েন্সির জন্য এই চেঞ্জটা ভিগোরাসলি আফটার মেনোপজ এটা হয়ে থাকে। সেই জন্য আমরা কিছু মেনোপজাল হরমোন রিপ্লেসমেন্ট দিব, কিন্তু অবশ্যই সেটা দেওয়ার আগে আমরা পেশেন্টের সাথে কাউন্সিলিং করব, পেশেন্টকে আমরা বোঝাবো যে আমরা কি দিতে যাচ্ছি, এটার বেনিফিট কতটুকু, এটার অ্যাডভান্টেজ কি, এটার ডিসঅ্যাডভান্টেজ, এটা বলতে হবে। এবং সেটা প্রেসক্রাইব করার আগে, স্পেসিফিক সেই এস্ট্রোজেন হরমোনটা প্রেসক্রাইব করার আগে আমাদেরকে পেশেন্টকে ডিটেইল হিস্ট্রি, তার ফিজিক্যাল এক্সামিনেশন করে নিতে হবে, ইভেন এক্সামিনেশন অফ দ্য ব্রেস্ট, তার পেলভিক এক্সামিনেশন, তাছাড়া তার ব্লাড প্রেশার কেমন, তার সুগার কেমন। অনেক ধন্যবাদ। আমরা প্রফেসর নীলুফারের কাছে যেতাম এত চমৎকার ভাবে যে যদি হাড় ক্ষয়ে যায় তাহলে আমরা কি কি করতে পারি, অসম্ভব সুন্দর করে উনি বলেছেন, এবং উনি বিস্তারিত বলার ভেতরে কি কি খেতে হবে এটি চমৎকার ভাবে তুলে ধরেছেন। আমরা কিন্তু অনেকেই ফ্যাট খেতে চাইনি, কিন্তু প্রফেসর নীলুফার কিন্তু বলেছেন যে ওমেগা ফ্যাটটি খেতে হবে। তারপর উনি আরো সুন্দর করে তুলে ধরেছেন যেটি আমরা সচরাচর আলোচনা করি না, ম্যাগনেসিয়ামের কথা বলেছেন। তাহলে দর্শক, আমি যদি জিস্ট করে ফেলি তিনজনের কথা থেকে, সেটি দাঁড়িয়েছে এমনটি যে হাড়ের স্বাস্থ্য রক্ষা করা আমাদের সকলের প্রয়োজন। কেননা যদি একটুতেই আপনার হাড় ভেঙে যায়, সারাটি জীবন বিছানায় পড়ে থাকার কষ্ট, আপনার নিজের কষ্ট, আপনার পরিবারের, সমাজের। এই জন্য আমরা বলি যে হাড় ক্ষয় হওয়াকে প্রতিরোধ করতে হবে এবং যথাযথ তার চিকিৎসা নিতে হবে। এবং এটি জেনে আপনি অবাক হবেন যে অস্টিওপোরোসিসের যদি আমরা একে গুরুত্ব না দিই, ইট ইজ এ সাইলেন্ট কিলার, ধীরে ধীরে আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যাবে। সুতরাং আমাদের এখন থেকে সচেতন হতে হবে। আমার তিনজন অতিথি এত চমৎকার করে বলেছেন যেটি সারমর্ম এইরকমই দাঁড়ায় যে ছোটবেলা থেকেই আমাদের ক্যালসিয়াম আহরণ করতে হবে, সুখাদ্য বা সুষম খাদ্য খেতে হবে। আর তারা বলতে চেয়েছেন যে কি কি খাবার, আমি আর বিস্তারিত বলছি না, আমরা এই ভিডিও দেখলেই বুঝতে পারবো। কিন্তু আমি যেটি বলতে চাইছি সেটি হচ্ছে যে এই খাবারের পাশাপাশি আমরা সকলেই কিন্তু এক্সারসাইজ করব। হ্যাঁ, হয়তো আমাদের অভ্যেস নেই, কখনো করিনি, এখন নতুন করে শুরু করব। এবং আরেকটি উঠে এসেছে এক্সারসাইজ শুধু যেটি ডক্টর ইলা বলতে চেয়েছিলেন যে হাঁটা চলা, জগিং, ডান্সিং, সুইমিং, যেটি আপনার জন্য প্রযোজ্য, যেটি আপনি করতে পারেন সেটি আপনি করবেন। তবে ইদানিং আমরা আরো গুরুত্ব দিচ্ছি যে মাংস, যেটি প্রফেসর নীলুফার
সুন্দর করে তুলে ধরতে চেয়েছেন প্রোটিনের প্রয়োজনীয়তা দিয়ে, যে মাংসপেশিও কিন্তু আমাদের ক্ষয় হয়ে যেতে থাকে। হাড়ের স্বাস্থ্য বলতে অস্টিওপোরোসিস, হাড়ের ভঙ্গুরতা এবং মাংসপেশি ক্ষয়, এ দুটোকে নিয়েই হয়। সুতরাং ওদিকেও নজর দিতে হবে। তারপরে যেটি বলেছি যে এই এক্সারসাইজের ভেতরে এই জগিং, হাঁটা বা ওয়াকিং এর পাশাপাশি মাসল মানে মাংসপেশিকে শক্ত রাখবার জন্য সেই ব্যায়ামটিও করতে হবে। তারপরে চমৎকারভাবে উঠে এসেছে ভিটামিন ডির কথা। তাহলে আমরা সকলেই চেষ্টা করব যে যত দেরি হয়ে যাক না কেন প্রতিদিন যেন 15 মিনিট থেকে 20 মিনিট আমরা একটু রোদ গ্রহণ করি, নইলে কিন্তু আমাদের ক্যালসিয়াম খেলেও সেটা অ্যাবজর্ব হবে না। ম্যাগনেসিয়ামের কথা উঠে এসেছে, তো এটি আমরা আসলে ফ্রুটস খেলেই পাই। আমরা প্রচুর ফ্রুটস খেতে হবে, ভেজিটেবলস খেতে হবে। আর যদি একান্তে আপনার ডক্টর আপনাকে সাজেস্ট করেন ক্যালসিয়ামের পাশাপাশি ম্যাগনেসিয়ামটিও খাওয়া যেতে পারে। আর লাস্টে আমি যেটুকু বলতে চাইছি সেটি হচ্ছে যে সবচেয়ে বড় কথা আমাদের সচেতন হতে হবে। আর আপনার যদি অস্টিওপোরোসিস হয়েই যায় তাহলে তো কিছু মেডিসিনের কথা প্রফেসর নীলুফার বলেছেন, জোলান্ডানিক অ্যাসিড, ডেনোসুমাব, টেরিপ্যারাটাইড বা হরমোন থেরাপি। কিন্তু আপনার বাড়ির পরিবেশটিকে সুন্দর রাখতে হবে। আপনাকে হাড় বান্ধব পরিবেশ, সেটি কিরকম, যে কার্পেটটি রয়েছে সেটি যেন কুচকানো না থাকে, আপনি যেন হঠাৎ করে পড়ে না যান। আপনার তো অস্টিওপোরোসিস হয়েই যায়, আপনার যে জুতোটি পরবেন সেটি যেন সমতল হয়, উঁচু নিচু না হয়। তারপর আপনি যে হাঁটতে গিয়ে যদি আপনার ভারসাম্যতা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে যারা বেশি বৃদ্ধ হয়েছেন তারা লাঠি নিয়ে হাঁটবেন। এবং বাথরুমে যে টাইলস যেখানে বসবেন আপনি, সেখান থেকে ওঠার সময়, বসার সময় প্রফেসর নীলুফার কিন্তু বলেছিল যে হাঁচি দিলেও কিন্তু আপনার হাড় ভেঙে যেতে পারে। আর তা আপনার বোন ক্ষয় থাকলে তো, ভঙ্গুরতা থাকলে তো আরো সমস্যা, তাই না? তাহলে আপনি যখন বাথরুমে যাবেন, উঠবেন, দাঁড়াবেন, আপনি যেন যত্ন করে সেটি ধরেন। তো আমাদের একদম শেষ প্রান্তে এসেছি দর্শক। আমার মনে হয় আজকের সকলের আলোচনায় আমরা কিছুটা আপনাদের জানাতে পেরেছি। তাহলে আগামীকাল হচ্ছে বিশ্ব মেনোপজ দিবস। সবাই আপনারা ভালো থাকুন এবং প্রতিটি নারী সমাজে জীবনের একটি অমূল্য রত্ন। তার বিশেষ করে এই মাসে মানে মেনোপজের পরবর্তীতে তিনি কিন্তু যাকে তার সম্মানটি ফিরে পান, তিনি নিজেকে সোশ্যাল এনগেজমেন্টের মধ্যে সুন্দর করে রাখুন। আবার আপনার এই মেনোপজোত্তর জীবনটি যেন সুন্দরভাবে অতিবাহিত হয়, এই প্রত্যাশায় আবার আমার অতিথিদেরকে আমার অনেক শুভেচ্ছা, দর্শকদের অনেক শুভকামনা এবং অবশ্যই রাজ টিভি এবং রেনেটাকে জানাবো সাধুবাদ তাদের এই সুন্দর আয়োজনের জন্য। ধন্যবাদ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our